রইসুদ্দিন স্যার যেটা বলেছিলেন যে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অযাচিত প্রভাব কিংবা অনেক জায়গায় ইজম সেটা থেকেও জগন্নাথের অনেকে বঞ্চিত হচ্ছে। এখন এটা কিছুটা কিছুটা সত্য যে যে কোনো প্রেক্ষাপট হোক কিংবা যে কোনো কারণ ভৌগোলিক কারণে হোক বিভিন্ন আন্দোলন সংগ্রাম বিভিন্ন ঘটনার ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভূমিকা থাকে, পাশাপাশি একটা অটো ক্রেডিট অনেক ক্ষেত্রে পায়। যদি আমি ব্যক্তিগতভাবে আমি এই রেসিজম মানে দিস ইজ অন কাইন্ড অফ রেসিজম যদি হয়, আমি আঞ্চলিকতা এবং এই ইজম এটা আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না। সেই কারণে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 28 বছর পরে ভিপি এবং ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র, এবং আমি মনে করি আজকের যে আমার এই অবস্থান এবং পরিচিতি, আমি আসলে আপনাদের মতোই শিক্ষার্থী এবং একেবারে নিম্নবিত্ত পরিবারের সন্তান। ইংরেজি বিভাগে পড়াশোনা করেছি, ইন্টারমিডিয়েট পর্যন্ত সায়েন্স ছিল, অনার্সে ইংলিশ নেওয়ার কারণ হচ্ছে বিসিএস এ যাতে ভালো করা যায়, ব্যাকগ্রাউন্ড সায়েন্স আর গ্রাজুয়েশন ইংলিশে হলে তাহলে বিসিএস এ ভালো করা যাবে। যে কোনো পরিস্থিতির কারণে বিসিএস দেওয়া হয় নাই, রাজনীতিতে এসেছি। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে এখানে আপনারা যে বৈষম্যের কথা বিভিন্ন ক্ষেত্রে বলেছেন, এটা ঠিক যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু কিছু ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে, যেমন শিক্ষকরা দেখবেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর হয় যারা শিক্ষক সমিতির রাজনীতি করে, বিশেষ করে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় থাকতে ট্রেজারার রেজিস্ট্রার হয়। সেক্ষেত্রে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বোধহয় প্রথম দাবি করেছিল ভাইস চ্যান্সেলর ট্রেজারার এখান থেকে নিয়োগ করতে হবে, এটা ভালো দাবি ছিল। আর আমি সমসাময়িক প্রসঙ্গের বাইরে, আপনারা নিশ্চয়ই যারা একটু বই পুস্তক পড়েন, জর্জ অরওয়েলের এনিমাল ফার্ম নামে একটা বিখ্যাত বই আছে, সেখানে একটা লাইন আছে যে অল এনিমালস আর ইকুয়াল বাট সাম আর মোর ইকুয়ালস দেন আদার। বাস্তব কথা এটা আমরা বিভিন্ন ক্ষেত্রেই আমরা কিন্তু এটা দেখি আমাদের দেশে, কিংবা ধরেন আমাদের সংবিধানে আমাদের বিভিন্ন ক্ষেত্রে বলা আছে আইনের দৃষ্টিতে সকলের সমান, আইন সকলের জন্য সমান। আসলে কি আইন সবার জন্য সমান? তো যাই হোক, আমরা চেয়েছি বিশেষ করে এই জুলাই গণ অভ্যুত্থানের পরে ওই যে কেমন বাংলাদেশ দেখতে চাই, সেইখানে বোধহয় আমাদের প্রত্যাশা ছিল যে আসলে আইনটা সকলের জন্যই সমান হবে এবং এইখানে সকলের সমতা থাকবে, বৈষম্য থাকবে। তো আজকের এই বিশেষ করে এই প্রোগ্রামের একটা মানে প্রধানতম ফোকাস ছিল যে জুলাইয়ের আমাদের নারী শিক্ষার্থীদেরকে সামনে আনা বা তাদের অবদানটাকে ফোকাস করা। আজকের প্রোগ্রামে উপস্থিত থাকার কথা ছিল শারমিন মুর্শিদ আপার, কারণ হচ্ছে ওনার সাথে আমাদের আগে থেকে একটা ভালো পরিচয় ছিল। তো উনি অনেক আলোচনায় বলেছিল, নূর তোমাদের এত মেয়েরা কোথায়, সেই মেয়েরা আমাদের সাহসী কন্যারা কোথায়, তাদেরকে তো আমরা অনেক জায়গায় দেখতে পাচ্ছি না। তো গতকালকে রাতেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটা মানে একজন শিক্ষার্থী, নারী শিক্ষার্থীর একটা বক্তৃতা শুনছিলাম। সম্ভবত কোনো ধরনের এই ধরনের সেমিনার টাইপের প্রোগ্রাম ছিল। সে অডিয়েন্স থেকে প্রশ্ন করেছিল সামনে যারা বসা ছিল বিএনপি, জামাতের এবং এনসিপির একজন নেতাকে। তো উনি প্রসঙ্গক্রমে বলেছিল যে তাসনিয়া এরকম একটা নাম, যে আমরা জুলাইয়ে নুসরাত, উমামা তাদেরকে আমরা জুলাইয়ের নারী হিসেবে চিনি। আরো 2-3 জনের নাম মেনশন করেছে যে এখন আমরা যাদেরকে দেখতে পাচ্ছি আপনাদের ওখানে, তারা কিন্তু জুলাইয়ের নারী না। মানে আমি আর নাম বললাম না, অনেকের জন্য এটা অসম্মানজনক হতে পারে, কষ্ট পেতে পারে আমার মুখ থেকে বলে, যেখানে আমি নাম বললাম না। এটার মধ্যে এনসিপির একজন নেতাকে বলেছিল যে আমরা ওই উমামা কিংবা নুসরাতদেরকে আমরা সামনে দেখতে চাই। তো আজকে এই গণ অভ্যুত্থানের পরে 71-এর মুক্তিযুদ্ধে যদি দেখেন, মুক্তিযুদ্ধের 4 খলিফা বলা হতো সেই সময় ডাকসুর ভিপিজিএস এবং ছাত্রলীগের তৎকালীন সভাপতি সেক্রেটারিকে, এবং এই মুক্তিযুদ্ধের স্বাধীনতার ইশতেহার থেকে শুরু করে আপনার পতাকা উত্তোলন, 2রা মার্চ জাতীয় পতাকা উত্তোলন, মার্চের 3 তারিখে পল্টন ময়দানে ঐতিহাসিক স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেছেন ছাত্র নেতৃবৃন্দ। কিন্তু 71-এর পরে তারা কিন্তু রাষ্ট্র ক্ষমতা আসে নাই কিংবা রাষ্ট্র ক্ষমতা নিয়ন্ত্রণ করতে চায় নাই, কিংবা 90-এর সামরিক স্বৈর শাসনের পতনের পরেও সর্বদলীয় ছাত্রৈক্যের ফলে সামরিক শাসনের পতন হয়েছিল, ছাত্ররা কিন্তু সরকারে আসে নাই। এইবার আমরাই সাজেশন দিয়েছিলাম যে তরুণদের একটা প্রতিনিধিত্ব সরকারে থাকতে হবে, কারণ তরুণরা সবসময় আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, জীবন দিয়েছে, তাদেরকে সবাই প্রশংসা করে। কিন্তু আমরা ওয়েস্টে দেখি মোস্ট অফ দ্য স্টেটসম্যান, সে মেল হোক ফিমেল হোক, অনেকের বয়স আছে বিলো 40 কিংবা 40-র কাছাকাছি অনেকের।
আপনি সবচেয়ে আলোচিত ধরেন কানাডাতে জাস্টিন ট্রুডো যখন প্রধানমন্ত্রী হয়, কিংবা নিউজিল্যান্ডে যখন জেসিন্ডা আর্ডার্ন প্রাইম মিনিস্টার হয়, তাদের বয়স 35-এর বোধহয় কাছাকাছি ছিল। অনেক ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে এটা দেখি। এমনকি আমেরিকার স্বাধীনতার কিংবা আমেরিকার আজকের এই ডেভেলপমেন্টের যদি প্রাণ পুরুষদেরকে দেখেন, জর্জ ওয়াশিংটন থেকে শুরু করে অনেকেরই বয়স, অনেক জাতীয় নেতার বয়স তাদেরও 40-এর কম ছিল। বাংলাদেশের মুক্তিযুদ্ধেরও আমরা যদি 7 জন বীর শ্রেষ্ঠের কথা দেখি কিংবা সেক্টর কমান্ডারদেরকে দেখি বিলো 40। এমনকি জিয়াউর রহমান বিএনপির প্রতিষ্ঠাতা, জেড ফোর্সের লিডার ছিলেন এবং পরবর্তীতে সেনা প্রধান থেকে রাষ্ট্রপ্রধান হয়েছেন। 71-এর সময় তার বয়সও ছিল 34-35। সো আমাদের ইতিহাসের নায়কেরা থেকে শুরু করে সমসাময়িক পর্যায়ের তরুণদের অনেক লিডিং পজিশন আমরা দেখেছি। সেই জায়গা থেকে আমরাই সাজেশন দিয়েছি, আমরাই মতামত দিয়েছিলাম যে এই সরকারে এই আন্দোলনের প্রতিনিধিত্ব থাকতে হবে, যেন আন্দোলনের আকাঙ্ক্ষাটা বাস্তবায়ন হয়। কিন্তু এটা ঠিক যে আমরা 1 বছরে আসলে আমাদের সেই প্রত্যাশার পারদটা ধপাস করে 1 বছরে হিসাব মিলাতে গিয়ে মরাদের নিচে পড়ে গেছে। যেই কারণে রাজনৈতিক দল, সিভিল সোসাইটি বলেন এবং সবচেয়ে এই আন্দোলনের যারা প্রাণ ভোমরা ছাত্র, যুবক, তরুণরা, তারা কিন্তু হতাশ হয়েছে যে পরিবর্তনটা তো খুব বেশি হয় নাই, কিন্তু আমরা তো চেয়েছি। কিছুদিন আগে একটা জুলাই ঘোষণাপত্র হয়েছে, সেখানে আপনারা দেখেছেন যে সেই ঘোষণাপত্র নিয়ে এখানে আরেকজন যে কবিতা আবৃত্তি করলো, আমাদের একজন নারী শিক্ষার্থী রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ, ক্ষোভ নিয়েই বলছে যে আমি ক্ষোভ নিয়েই কবিতাটা আবৃত্তি করছি। যদিও এই ভোলাগঞ্জের সাদা পাথরের আক্ষেপের কষ্ট থেকে সে আপনার কবিতার আবৃত্তি করেছে। তো এই পট পরিবর্তনের পরে আমরা বাংলাদেশের ইতিহাসে এবং আমার মনে হয় অন্য অনেক দেশ কম্পেয়ার করলেও খুব কম এরকম ঘটনা পাওয়া যাবে যে বাম ডান রাজনৈতিক ডিভিশন থাকা সত্ত্বেও একটা সরকার এত পপুলারিটি পায়, এত সমর্থন পায়। কিন্তু দুঃখজনক, এরকমের জনসমর্থনের পরেও সবচেয়ে দুর্বলতম সরকারের পরিচয় দিয়েছে আমাদের এই ইন্টারিম গভর্নমেন্ট। কোনো গার্ডস দেখি নেই কাজে কর্মে। অনেকে বলছে ইনফর্মাল আলোচনা, উপদেষ্টারা, ভাই আপনারা সবল এবং দুর্বল গভর্নমেন্টের আপনারা একটু আমাদেরকে বুঝান তো। আপনারা দেখতে পাচ্ছেন না যে হ্যাঁ পাথরের, এখন আবার আপনারা শিক্ষিত তরুণ অনেকে আবার গালি দিয়েন না বা আমাকে নেগেটিভ ভাবে সমালোচনা করেন না। আমার কাছে ওইখানকার শ্রমিক এবং যেহেতু আমরা জাতীয় রাজনীতি করি, স্থানীয় পর্যায়ে অনেক নেতৃবৃন্দ এসেছিলেন, তারা যেটা বুঝিয়েছেন আমি সংক্ষেপে বলি, তারা বলছেন ভাই আমরা যদি পাথরটা উত্তোলন না করি তাহলে পাথর পড়ে তো এইখানে এই পানির প্রবাহ বা এই পথটা বন্ধ হয়ে যাচ্ছে, যার ফলে সিলেটের বন্যারও একটা কারণ এইটা। সেকেন্ড হচ্ছে আমরা যদি উত্তোলন না করি, ভারত ডিনামাইট পদ্ধতিতে ওখান থেকে এই সীমান্ত থেকে যে পাথরটা তুলে নিয়ে যাচ্ছে, তাহলে আমাদের কন্তর পাথর কোয়ারিগুলো লিজ দিয়ে একটা মানে পরিমাণের পাথর উত্তোলনের অনুমোদন দেওয়া হলে এটা পরিবেশের জন্য ড্যামেজ হবে না। তখন আমি রেজওয়ানা আপার সাথে যেহেতু আমাদের আগে থেকে পরিচয়, আমি আপনাকে বলছি ভাই আপনি এই কথা বলবেন না, আপনি জানেন আমি এই বিষয়ে সত্য। আমি বলছি আমি ইলিগাল কিছু বলবো না, যদি ওনারা যে কনসেন্টটা দিচ্ছেন এটা বিবেচনায় কোনো অপরচুনিটি থাকে দেন ইউ ক্যান কনসিডার, জাস্ট তাকে যেহেতু তারা গভর্নমেন্ট আছে এটা বলেছিলাম। কিন্তু হায় হায় কয়েকদিনের মধ্যে এই রকমের মরুভূমি বানাই দিছে, এইটা কল্পনারও আসলে মানে কল্পনাতীত যে একেবারে সমস্ত পাথর। এবং কারা নিয়েছে? কাউকে ইজারা দেয় নাই, লিজ দেয় নাই, অনুমতি দেয় নাই। তাহলে ওইখানে এখন আর্মি আছে, আমাদের ফিল্ডে পুলিশ আছে, র্যাব আছে, বিভিন্ন ধরনের ফোর্সেস আছে। এমনকি আমাদের এই যে পরিবর্তনের নায়কেরা সব জায়গায় ছাত্র, যুবক, তরুণরা, অনেকে মব বলছে, অনেকে প্রেশার গ্রুপ বলছে, তারা আছে। তারাও তো বাধা দিতে পারতো ভাই, এইটা এলাকার টুরিস্ট কিংবা ইকোসিস্টেম